আচ্ছা, আমাদের ম্যাথমেটিক্যাল মডেলিং এ যেটা হচ্ছে সেটা হচ্ছে র্যান্ডম নাম্বার জেনারেশন। ঠিক আছে, জেনারেশন অফ র্যান্ডম নাম্বার, যার মধ্যে দুটো মেথড আমরা বলছিলাম, সেটা হচ্ছে লিনিয়ার কংগ্রুয়েন্স, সরি, প্রথম হচ্ছে মিডল স্কোয়ার মেথড, তারপর হচ্ছে লিনিয়ার কংগ্রুয়েন্স মেথড। তো মিডল স্কোয়ার মেথড সংক্রান্ত যা করার আমাদের হয়ে গেছে, ডেফিনেশন, ড্রব্যাক, এবার কিভাবে করতে হবে তার এক্সাম্পলস। ঠিক আছে, কোনো রেঞ্জের মধ্যে দেওয়া থাকলে কিভাবে লিখতে হবে সেটাকে ফর্মুলা দিয়ে, সেটাও হয়ে গেছে। এবার যেটা করবো সেটা হচ্ছে লিনিয়ার কংগ্রুয়েন্স মেথড। ঠিক আছে, লিনিয়ার কংগ্রুয়েন্স মেথড এটাও খুব সহজ মেথড, এমন কিছু ব্যাপার না এগুলো। তো লিনিয়ার কংগ্রুয়েন্স মেথডে কি করে র্যান্ডম নাম্বার জেনারেশন করতে হয়। তো লিনিয়ার কংগ্রুয়েন্স কথাটা শুনেই বুঝতে পারছিস, লিনিয়ার কংগ্রুয়েন্স এর একটা ব্যাপার রয়েছে, এটা কংগ্রুয়েন্স এর ব্যাপার রয়েছে। কংগ্রুয়েন্সটা কোথায় শিখেছিলি? ইন্টিজার চ্যাপ্টারে ফার্স্ট সেমিস্টারে হয়েছিল। ঠিক আছে, ফার্স্ট সেমিস্টার ইন্টিজার চ্যাপ্টারে যে লিনিয়ার কংগ্রুয়েন্স ব্যাপারটা ছিল সেইটা। ওকে, তো সেখানে কিরকম ছিল? সেখানে আমাদের ছিল হচ্ছে এ কংগ্রুয়েন্ট টু সামথিং, ছিল হচ্ছে এ কংগ্রুয়েন্ট টু বি মড এম, এ কংগ্রুয়েন্ট টু বি মড এম, এরকম টাইপের ছিল সে। তার মানেটা কি বল? এ কংগ্রুয়েন্ট টু বি মড এম মানেটা কি? m ডিভাইড p মাইনাস a। তার মানে এমটা বি মাইনাস এ কে ডিভাইড করতে পারবে, এমটা বি মাইনাস এ কে ডিভাইড করে, সেটা হচ্ছে এ কংগ্রুয়েন্ট টু বি মড এম। এটা কি করে? বি মাইনাস এ কে ডিভাইড করে। আচ্ছা, এখানে যে স্কিমটা থাকবে লিনিয়ার কংগ্রুয়েন্স এর জন্য, সেটা দেখতে হবে কিছুটা এরকম টাইপের, এক্স এন প্লাস ওয়ান, এক্স এন প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু এ এক্স এন প্লাস বি, এ এক্স এন প্লাস বি ব্র্যাকেটে মড সি। এটা কিন্তু কোনো কংগ্রুয়েন্স লিখেছি ঠিকই, কিন্তু আমি কিন্তু ইকুয়াল সাইনটা দিয়েছি, অর্থাৎ একবারে অ্যান্সার বেরোবে। এক্স এন প্লাস ওয়ান ইকুয়ালস টু এ এক্স এন প্লাস বি মড সি, এক্স এন প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু এ এক্স এন প্লাস বি মড সি। এর মানে হচ্ছে আমরা যেটা করব, ধর আমরা এবার মেথডটা একটু বলে দিই, মেথডটা কি করব। আমাদের তো এক্স জিরো একটা সিট দেওয়াই থাকবে, একটা কিছু স্টার্টিং পয়েন্ট না দেওয়া থাকলে তো আমরা এগোতে পারবো না, নিজের ইচ্ছা সময় তাহলে করে দিতে হবে। ঠিক আছে, নিজের ইচ্ছা মতো একটা সিট ভ্যালু দিয়ে করে দিতে হবে, কিন্তু সেটা সেরকম টাইপের কোশ্চেন কখনোই দেবে না, একটা এক্স জিরো দেওয়া থাকবে। তো এক্স জিরোটা যখনই দিয়ে দিল, তাহলে আমি এক্স ওয়ানটা এখান থেকে পেয়ে যাবো, এখান থেকে যে এক্স ওয়ান বের করবো সেটা কত হয়ে যাবে না, এ ইন্টু এক্স জিরো প্লাস বি মড সি, এক্স জিরো প্লাস বি মড সি। আমাদের এই টাইপের ক্ষেত্রে কিন্তু এ বি সি তিনটাই গিভেন থাকবে, এক্সেনটাও গিভেন থাকবে। এগুলো না দেওয়া থাকলে আমরা মানে কিছুই করতে পারবো না অঙ্কটাতে। ঠিক আছে, এ বি সি এক্সেন দেওয়া থাকবে এখানে। ঠিক আছে, সিটা অনেক কিছু সময় নাও দিতে পারে, কোনো স্পেশাল টাইপ অফ প্রবলেমে সি এর ভ্যালু একটা ধরে নিয়ে করতে হয়, সেরকম টাইপের অঙ্ক আমি করাবো। ঠিক আছে, তো যাই হোক, এবিসি এগুলো দেওয়া থাকবে ইন জেনারেল। তো দেওয়ার যদি থাকে সেক্ষেত্রে আমরা কি করব, এখানে এ এক্স জিরো প্লাস বি ক্যালকুলেট ধর করলাম, আমাকে ধর একটা কিছু দিয়ে দিয়েছে, একটা না দিলে, একটা অঙ্ক না বললে হবে না, সংখ্যা দিয়ে তোদের একটা বলি এখানে প্রথমে, তারপর মেথড বলছি, কারণ প্রথমে মেথড বললে কিছু বুঝতে পারবি না, থিওরি বললে হবে না, আগে অঙ্ক তারপর থিওরি করতে হবে এগুলো। যেমন বল, না স্যার কিছু না। ধর এর ভ্যালু একটা নিয়ে নিচ্ছি আমি, এটা ধর ওয়ান, বিটা ধর থ্রি, সিটা ধর টেন, আর এক্স জিরোটা দিয়ে দিয়েছে ইনিশিয়াল যে ভ্যালুটা রয়েছে সেটা হচ্ছে ধর 65 দিয়েছে, নিজের ইচ্ছা খুশি মতো কিছু নিতে পারিস, বা এরকম টাইপের একটা ভ্যালু ধর দিয়ে দিয়েছে। তাহলে সেক্ষেত্রে যে স্কিমটা থাকলো সেটা হচ্ছে এক্স এন প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু এ এক্স এন, অর্থাৎ শুধু এক্স এন হয়ে গেল এখানে, এটা তো ওয়ান, তাহলে ওয়ান এক্স এন মানে এক্স এন প্লাস বি মানে হচ্ছে থ্রি মড থ্রি, মড থ্রি, মড থ্রি কেন, মড টেন, সি এর ভ্যালু হচ্ছে টেন। তো আমাদের শুরু করতে হবে এক্স ওয়ান থেকে, তার মধ্যে এক্স জিরো দেওয়া আছে, এক্স জিরো কত দেওয়া আছে, এক্স জিরো দেওয়া আছে 65। তো এক্স জিরো যদি 65 হয় তাহলে এক্স ওয়ানটা কত হবে, 65 প্লাস থ্রি, এক্স এক্স জিরো বসে যাবে একবার, মড টেন, মড টেন, তার মানে হয়ে গেল কত, 68 মড টেন, 68 মড টেন মানে হচ্ছে 68 কে 10 দিয়ে ভাগ করে যে রিমাইন্ডারটা থাকে সেটা হচ্ছে অ্যান্সার। 68 কে 10 দিয়ে ভাগ করে রিমাইন্ডারটা হচ্ছে অ্যান্সার, তাহলে 68 কে 10 দিয়ে ভাগ করলে 6 দিয়ে 60 হয়ে যাচ্ছে, বাকি 8 পড়ে থাকছে, তাহলে 8টা হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? এক্স ওয়ান কি করে বের করবি, কি হয়ে গেল এক্স ওয়ান। ঠিক আছে, এবার এক্স টু, এক্স টু তার মানে হয়ে যাবে হচ্ছে এক্স ওয়ান প্লাস থ্রি মড টেন, তার মানে এক্স ওয়ান মানে হচ্ছে 8 প্লাস থ্রি মড টেন, তার মানে 8 প্লাস থ্রি মানে হচ্ছে 11 মড টেন,
তার মানে কত হয়ে গেল? 1। 11কে 10 দিয়ে ভাগ করলে 1 অবশিষ্ট থাকবে, 1 রিমাইন্ডার থাকবে। আচ্ছা 1 যখন হয়ে যাবে আর কোনো মড পড লিখবো না। তাহলে আমাকে যদি দুটো র্যান্ডম নাম্বার বার করতে বলে স্টার্টিং উইথ দি সিড ইজ 65, তাহলে 65 থেকে যদি দুটো র্যান্ডম নাম্বার বার করতে বলে সেক্ষেত্রে আমরা কি পেয়ে যাব? একটা হচ্ছে 8, একটা হচ্ছে 1। এই হচ্ছে মেথড। এবার দুটোর জায়গায় 20টা বললেও এই মেথডেই চলবে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ ব্যাস। স্যার। তো এইখানেও অনেক সময় ড্রব্যাক জিজ্ঞাসা করে। ড্রব্যাকটা হচ্ছে এর মতোই। ড্রব্যাকটা কিন্তু এখানে এখানে মেন যে ড্রব্যাক সেটা হচ্ছে ওখানে 3খানা ড্রব্যাক করেছিলাম আমরা যখন মিডল স্কোয়ার মেথড পড়েছিলাম। মিডল স্কোয়ার মেথড 3খানা ড্রব্যাক ছিল। জিরোর দিকে একটা ডিজেনারেট করার টেন্ডেন্সি থাকে, তারপর সাইক্লিং পাওয়া যায়, ফলে ট্রু র্যান্ডম নাম্বার অনেক সময় জেনারেট করে না। আরেকটা কি ড্রব্যাক ছিল বল দেখি? আরেকটা কি অড ছিল? ডিজিটের ক্ষেত্রে, অড ডিজিটের অড সিকোয়েন্স। ডিজিটের নাম্বার জেনারেট করা যাবে না। অড ডিজিটের নাম্বার কিন্তু জেনারেট করা যাবে না, এই ধরনের ড্রব্যাক ছিল। তো সেই ড্রব্যাক গুলো, অড ডিজিটের নাম্বার জেনারেট করা যাবে না, সেটা কিন্তু আমাদের এখানে আর অসুবিধা হবে না। এখানে সেই অসুবিধাটা নেই, কারণ ওখানে অড ডিজিটের নাম্বার ওখানে মাঝখানে 4টা নিচ্ছিলাম আমরা। অড ডিজিট হয়ে গেলে সেই 4টে ডিজিট পাবো না, ফলে ওই মেথডটা অ্যাপ্লিকেবল নয় সেক্ষেত্রে। কিন্তু এখানে ধরুন কোনো ডিজিট নেওয়ার ব্যাপার নেই, ভাগ করে যা রিমাইন্ডার আসছে সেটাই অ্যান্সার। তো রিমাইন্ডার ভাগ আমি 3 ডিজিট হোক, 5 ডিজিট হোক, 4 ডিজিট হোক, সবাইকেই ভাগ করতে পারবো সি দিয়ে, এবং ভাগ করে একটা রিমাইন্ডার লিখতে পারবো। রিমাইন্ডার 0 হতেই পারে মেবি, এরকম তো পাবোই আমরা। ফলে এখানে আর সেই প্রবলেমটা কিন্তু নেই। কিন্তু এখানে মেইন যে প্রবলেম সেটা হচ্ছে সাইক্লিং এর প্রবলেম। সাইক্লিং এখানেও আসতে পারে। র্যান্ডম নাম্বার জেনারেশন যে আমরা করছি সেই র্যান্ডম নাম্বার জেনারেশনের ক্ষেত্রে কিন্তু এখানেও ওই একই রিপিটেশন চলে আসতে পারে, ফলে এখানেও ট্রু র্যান্ডম নাম্বার জেনারেট করতে অসুবিধা। ওকে, তো এটাই হচ্ছে মেন ড্রব্যাক। তাছাড়া একটা ড্রব্যাক আছে, সেটা হচ্ছে তোর ল্যাক অফ স্ট্যাটিস্টিক্যাল ইন্ডিপেন্ডেন্স বলে একটা জিনিস রয়েছে। ঠিক আছে, সেগুলো জাস্ট একটু মনে রাখবি, মনে রেখে একটু লিখে আসবি। এগুলো তেমন কিছু ব্যাপার না, আমাদের মেন অঙ্কই আসবে এখান থেকে। অঙ্কগুলোকে ভালো করে বুঝতে হবে, কি করে করতে হবে। ঠিক আছে, মিডিল স্কোয়ার মেথড অথবা এই মেথডের থেকে যে কোনো একটা অঙ্ক তো আসবেই পরীক্ষাতে। অথবা এমন হতে পারে একটা এমসিকিউ দিল ছোট করে, আর একটা বড় কোয়েশ্চেনে থাকলো, সেটাও হতে পারে। তো শুরু করা যাক। প্রবলেমটা দেখ এবার। আচ্ছা, প্রবলেম দেখানোর আগে আমি একটা ইয়ে করে নিচ্ছি। তোদের বই আশা করি সবার আছে, আমি বই থেকে একবার একটু বলে দিই কতটুকু এই থিওরিটিক্যালি কতটুকু পড়বি এটার জন্য। না স্যার, বই কিনে নিয়ে আপনি পিডিএফ পাঠিয়ে দেবেন। ও ঠিক আছে, বই লাগবে না, তোরা পিডিএফ থেকে পড়ে নিবি। দেখে নে। প্রথমে এইটুকুনি পড়বি, দাগিয়ে দিচ্ছি, আমি ব্র্যাকেট করে দিচ্ছি। যেগুলো যেগুলো লিখছি সেগুলোই পড়বি, অত করতে হবে। এ কে আবিষ্কার করেছিল ইতিহাস নয় যে এসব পড়তে হবে। আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে we need ঠিক আছে, এত অব্দি পড়বি। দি ফর্মুলা টু ডিটারমাইন n প্লাস ওয়ান, যা বললাম সেটাই লেখা আছে। এক্স এন প্লাস ওয়ান ইকুয়ালস টু এক্স এন প্লাস বি মড সি। সিট এক্স এনটা আমরা সবাই জানি, এক্স এনটা না এক্স জিরোটা দিয়ে শুরু হবে, যে সেই এক্স জিরোটা হচ্ছে সিড। এক্স জিরোটা হচ্ছে সিড। আর এখানে এ এক্স এন প্লাস বি মড সি যেটা রয়েছে, এ এক্স এন প্লাস বি মড সি, সেটাকে এটাকে বলা হচ্ছে তোর মাল্টিপ্লায়ার। যেটা এক্স এন এর সঙ্গে মাল্টিপল অবস্থায় রয়েছে, এক্স এন এর যে মাল্টিপল এ সেটাকে বলা হয় মাল্টিপ্লায়ার। যেটা রয়েছে হচ্ছে প্লাস করে, প্লাস বি করে রয়েছে, অর্থাৎ যেটা ইনক্রিজ করছে ভ্যালুটাকে, সেটাকে বলা হচ্ছে ইনক্রিমেন্ট। বিটাকে বলা হয় ইনক্রিমেন্ট। এবং যেটা মড সি রয়েছে, অর্থাৎ যেটা দিয়ে ভাগ করে রিমাইন্ডারটা লিখছি, যেটাকে দিয়ে ভাগ করে রিমাইন্ডারটা লিখছি, সেটা হচ্ছে মডিউলাস। ঠিক আছে, এটুকুনি খুব ভালো করে মনে রাখবি। যদি বাই চান্স বলতে পারে যে রাইট ডাউন দি ফর্মুলা ফর লিনিয়ার কংগ্রুয়েন্স মেথড বা কিছু, সেটা সেক্ষেত্রে এরকম ভাবে লিখবি। ঠিক আছে, লিখে একটা এক্সাম্পল তোরা দিয়ে দিতে পারিস। লিখে একটা নিজেদের মতো করে উই চুজ দিয়েই নিজেরা একটা চুজ করে দিবি। চুজ করে দি সিড এক্স জিরো ইকুয়ালস টু 47, এ ইকুয়ালস টু 2, বি ইকুয়ালস টু 5, সি ইকুয়ালস টু 10, এরকম যা খুশি নিজেরা যাই ধরবি তাতেই একটা অ্যান্সার বেরোবে। ঠিক আছে, যা খুশি ধরবি তাতেই অ্যান্সার বেরোবে, এরকম কোনো ব্যাপার নেই যে তুই একাই ধরতে হবে।
দেন দি সিকোয়েন্স অফ র্যান্ডম নাম্বারস আর জেনারেটেড বাই একটা দুটো তিনটে মোটামুটি তিনটে মতো করে রেখে দিবি, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, যদি উদাহরণ দিতে বলে সঙ্গে একটা। আচ্ছা, তারপরে দি মেজর প্রবলেম, এইবার শুরু হচ্ছে ওই প্রবলেমটা। ড্রব্যাকের মতো করে পয়েন্ট করে লিখে দিবি। দি মেজর প্রবলেম অফ দি সিকোয়েন্স অফ র্যান্ডম নাম্বার ইজ দ্যাট দেয়ার ইজ এ সাইক্লিং occurring in this method, cycling occurring in this method. Okay, আচ্ছা এখানে একটা জেনে রাখতে হবে, আরো একটা প্রবলেমের ব্যাপার আছে, সেটা হচ্ছে 0 থেকে C-1 এর বেশি তোর জেনারেট করতে পারবে না। 0 থেকে C-1 এর বেশি র্যান্ডম নাম্বার, বড় র্যান্ডম নাম্বার কিন্তু জেনারেট করতে পারবে না। কেন পারবে না বল? কেন পারবে না এবার সেটা বল। এটা মড সি তো, মানে সি এর থেকে কমই তো আসবে, সি দিয়ে ভাগ করে যে রিমাইন্ডারটা পাবো সেটা তো সি থেকে ছোট হবে। সি দিয়ে ভাগ করে রিমাইন্ডার লেখা হচ্ছে, সি থেকে ভাগ করে যে রিমাইন্ডারটা সেটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড র্যান্ডম নাম্বার এই মেথডে। তাহলে সি দিয়ে ভাগ করে যখন লিখছি তখন ভাগশেষটা তো কখনোই সি কে এক্সিড করে দিতে পারে না। যাকে দিয়ে ভাগ করছি তার থেকে বড় ভাগশেষ হতে পারে না। তার থেকে বড় হলে তো আবার ভাগ চলে যাবে, ভাগ গিয়ে তো সবার সেই এর থেকে কমই হয়ে গেল আলটিমেটলি, তাই তো। তাই 0 থেকে C-1 এর থেকে বড় র্যান্ডম নাম্বার কিন্তু জেনারেট করবে না, সেটাও একটা ব্যাপার। আচ্ছা, এত অব্দি লিখলেই হবে, প্রথম থেকে এতটা লিখে নিবি। এতটা লিখলি, তারপরে উদাহরণ আমি করাবো, উদাহরণ এখন দেখতে হবে না, এক্সাম্পল আমি অঙ্ক দিয়েই করাবো। আচ্ছা, এটা শর্ট কোশ্চেনের জন্য একটু পড়ে রাখবি, এগুলো মনে রাখতে হবে, এগুলো ইনফরমেশন বেসড কোয়েশ্চেন। Many software uses C equals to 2 to the power 31, 2 to the power 31 to generate a large number of random numbers without cycling. ঠিক আছে, এটা একটা শর্ট কোশ্চেনের জন্য পড়ে রাখতে হবে। আর সেকেন্ড ড্রব্যাকটা একটু জাস্ট পড়ে রাখবি। ওকে, দুটো এখানে দুটোই ড্রব্যাক রয়েছে, সেই ড্রব্যাকটা পড়ে রাখবি। আর এই শর্ট কোশ্চেনে জানতে হবে সফটওয়্যার গুলো কত, মানে সি এর ভ্যালু কত নেয়, 2 to the power 31 নেয়। ঠিক আছে, আর স্কিমটা শুধু পড়ে রাখতে হবে, xn+1 ইকুয়ালস টু axn প্লাস বি, xn+1 ইকুয়ালস টু axn প্লাস বি মড সি। ব্যাস, এটা হচ্ছে থিওরিটিক্যালি এই জায়গাটা পড়তে হবে। আরেকটা জিনিস রয়েছে, সেটা আমি একটু পরে বলছি, সেটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ লিনিয়ার কংগ্রুয়েন্স মেথড। ঠিক আছে, মাল্টিপ্লিকেটিভ কংগ্রুয়েন্স মানে হচ্ছে এরকম, যেমন একটা রেঞ্জ যদি দেওয়া থাকে, ওখানে এখানে যেমন একটু আগে আমি একটা ডিটেলস করে যে রেঞ্জ দেওয়া থাকলে কিভাবে নিয়ে আসবো ওই রেঞ্জের মধ্যে, সেটা করেছিলাম, এখানেও সেটা করা সম্ভব। তার জন্য স্কিমটা খুবই সহজ। এক্ষেত্রে আগে যেমন a+b−a × xn+1/10⁻³ সামথিং করা হয়েছিল, এখানে অত বড় নয়, এখানে জাস্ট করতে হবে xn+1 যা হবে সেটা বের করব, নর্মালি যেভাবে বের করে সেটাই করব। করে শুধুমাত্র যদি রেঞ্জের মধ্যে বলে তাহলে x'(n+1) এখান থেকে যে xn+1 বেরোবে সেটাকে সি দিয়ে ভাগ করতে হবে, সেটাকে সি দিয়ে ভাগ করে লিখতে হবে। ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। তারপরে অঙ্ক দিয়ে না করলে জিনিসটা বুঝতে পারবি না, প্রথম থেকে শুরু করি। আচ্ছা, তোদের ইয়ারেরই একটা প্রবলেম আমি নিচ্ছি এখানে। এটা দেখ, using linear congruence method xn+1 equals to 7xn+13 mod 97 with seed value x0 equals to 105, generate first three random numbers. First three random numbers হচ্ছে, জাস্ট তিনটে করতে বলেছে, তিনটাই করবো এখানে।
হিয়ার এবিসি আলাদা করে আবার ভেঙে ভেঙে লেখেনি, এবিসি একদম ডাইরেক্ট বলেছে সেভেনটা হচ্ছে এ, তো আমরা দেখে বুঝতে পারছি সেভেনটা হচ্ছে এ, 13টা হচ্ছে বি, 97টা হচ্ছে সি, আর x0টা 105। ঠিক আছে, যা যা ভ্যালু আমাদের জানা উচিত সেগুলো আমরা জানি এখানে। তার মানে তাহলে হিয়ার দি ফর্মুলা to generate random numbers, to generate random numbers, to generate random numbers using linear congruence method, using linear congruence method is given by, ঠিক আছে, কি হবে কোয়েশ্চেনে দেওয়া আছে, জাস্ট ইন্ট্রোডাকশনটা লিখলাম, কোয়েশ্চেনেই ফর্মুলাটা দেওয়া আছে এক্স এন প্লাস আর। বেশিরভাগ ক্ষেত্রে যেটা করে ওরা সেটা হচ্ছে এবিসি আলাদা করে লিখে দেয়, স্কিমটা লিখে দেয় না। ঠিক আছে, কথায় লিখে দেয় পুরো ব্যাপারটাকে, এরকম এক্স এন প্লাস ওয়ান ইকুয়ালস টু সেভেন, এক্স এন প্লাস 13 mod 97, এই জিনিসটাই ফর্মুলাটা নিজেদেরই লিখতে হয়। কিন্তু এখানে নিজেরাই দিয়ে দিয়েছে, ওখানে শুধু এ ইকুয়ালস টু আছে, বি ইকুয়ালস টু আছে, সি ইকুয়ালস টু আছে, এগুলো বলে দেয়। 7xn প্লাস 13 mod 97, 7xn প্লাস 13 mod 97। ঠিক আছে, তোরা যদি একটু এই জিনিসগুলো লিখিস তাহলে দেখতে আরো বেশি মানে জিনিসটা ভালো হবে। সেটা হচ্ছে ইয়ার সিড ভ্যালু, মানে যেটা ওখানে নিচে লেখা ছিল স্কিমের মধ্যে, সেটাকে যদি এখানে একটু অঙ্কের মধ্যে দেখাস তাহলে ভালো লাগবে। সিড ভ্যালু x0 ইকুয়ালস টু 105, তারপর হচ্ছে মাল্টিপ্লায়ার, আলটিমেটলি আমাদের এটা দিয়ে অঙ্ক হয়ে যাবে এগুলো না লিখলেও। মাল্টিপ্লায়ার ইকুয়ালস টু a ইকুয়ালস টু 7, এক্সেন এর সঙ্গে যেটা গুণ অবস্থায় আছে সেটা, তারপর ইনক্রিমেন্ট ইকুয়ালস টু b ইকুয়ালস টু 13, আর মডিউলাস ইকুয়ালস টু c ইকুয়ালস টু 97। ঠিক আছে, তারপর লিখ therefore, এইবার আমরা এখান থেকে র্যান্ডম নাম্বার গুলো জেনারেট করব। ঠিক আছে, therefore random numbers using this formula, using এই ফর্মুলাটা, this formula of linear congruence method, this formula of linear congruence method are given by, এবার ওয়ান বাই ওয়ান তিনটে জেনারেট করতে হবে। ঠিক আছে, এখানে x0 x0 এমনিতেও আসবে না, চিন্তা নেই, কারণ x0 তো আমি ওখানেই বাদ চলে যাচ্ছে, আমি যখনই x1 দিয়ে শুরু হবে এটা। ঠিক আছে, x1 থেকে স্টার্ট হবে, x1 ইকুয়ালস টু কত, 7x0 প্লাস কত ছিল যেন, প্লাস কত ছিল 13, 13 mod 97। আবার ক্যালকুলেটর বের করে ফেল, ক্যালকুলেশন শুরু কর। x0 এর ভ্যালু দিয়েছিল কত, 105, তাহলে 7 ইন্টু 105 প্লাস 13 mod 97
1/1 কর প্রথম স্টেপটা, তারপর কত হচ্ছে 748 748 748 হচ্ছে, তাই তো 748 mod 97, 97 দিয়ে ভাগ করে অবশিষ্টটা বলতে হবে। 97 দিয়ে ভাগ করে দেখ কত আসছে। 7 দিয়ে যদি 97 কে গুণ করা হয় 679 আসছে, মাইনাস করলে 69। আচ্ছা, তার মানে 69 পাচ্ছিস, তাই তো? হ্যাঁ 679 প্লাস 69, 69 mod 97, তার মানে চলে আসছে হচ্ছে তোর 69। ওটা মিলেই যাচ্ছে ভাগ করলে। এইভাবে সুন্দর করে প্রত্যেকটা যে কটা বলবে সেটা করতে হয়। এখানে কিন্তু টেবিল করা সম্ভব 678, স্যার 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 নয়। 679। 679, হ্যাঁ এখানে টেবিল করে করা যাবে না, এরকম ভেঙে করতে হবে। কারণ টেবিলে এই ক্যালকুলেশন কোথায় করবি, আর ক্যালকুলেশন আলাদা টেবিল করতে হবে, তারপর x0 x1 এই সমস্ত লিখতে হবে। তার থেকে এটা নর্মাল করারই ভালো এই মেথডটা। তারপর বল x2 টা বের কর। x2 টা বল কি হবে, নিজেরা বল। 7, 496। একবার লিখে নিবি 7x1 প্লাস 13, যে x1 টা এখানে আসলো mod 97, কত হলো 496। 496। সব ক্যালকুলেট করবি, x1 এর ভ্যালু বসিয়ে দিবি, 69 প্লাস 13 mod 97 ইকুয়ালস টু 496 হচ্ছে সব করে, তাই তো? হ্যাঁ এবার ভাগ করে বল একবারে, ভাগ করলে কত আসছে তো মোটামুটি কত? 97 কে 5 দিয়ে গুণ করতে হবে, 5 দিয়ে গুণ করলে মাইনাস করলে 11 আসবে। হ্যাঁ 5 দিয়ে যাবে, তাহলে 5 দিয়ে গুণ করতে হচ্ছে। 485 প্লাস 11। 485 প্লাস 11 mod 97, ঠিক আছে? এই স্টেপটা যেটা করছি না দেখালেও, এই একটা স্টেপ শুধু না দেখালেও হবে, বাকিগুলো দেখাবি। তাহলে 11, ঠিক। এখানে ভুলে আবার mod 97 লিখে দিবি না, ঠিক আছে? লাভ নেই সেটা লিখে, যদিও ওটা করলে 11ই হবে আবার। x3, তারপর লাস্ট হচ্ছে x3, যে কটা করতে বলবে সে কটা করবে। এখানে এই মেথডে খুব বেশি বার করতে বলে না, কারণ এটা একটু এরকম টাইপের তো, টেবিল দিয়ে করলে অনেকগুলো বলে। x3 টা কত হবে, 7x2 প্লাস 13 90 হয়ে যাচ্ছে স্যার। হুম 7x2 প্লাস 13 mod 97, mod 97, তার মানে হয়ে গেল হচ্ছে তোর 7x2, মানে 7 ইন্টু কত জন্য 11 প্লাস 13, 7 ইন্টু 11 x1 এর x2 এর ভ্যালু প্লাস 13 mod 97, তার মানে কত হয়ে গেল এখানে 7, কত হচ্ছে যেন 90 90 হয়ে 90 যাচ্ছে, 90। 90 mod 97। এবার যখনই দেখবি যেটা দিয়ে ভাগ করতে হবে না, মানে মড যেটা রয়েছে তার থেকে যদি কম ভ্যালু আসে তাহলে সেটাই অ্যান্সার। মডের থেকে কম ভ্যালু আসলে সেটাই অ্যান্সার, সেটাকে ভাগ করব বলতে আমরা তো ভাগ করব কি করে, রিমাইন্ডারটা যা থাকবে, যাকে দিয়ে ভাগ করছি তার থেকে কম সংখ্যা থাকলে সেটাই হচ্ছে আমাদের কাছে রিমাইন্ডার। ঠিক আছে, এটা ধরো পয়েন্টের ভাগ করছি না আমরা, পয়েন্ট বসিয়ে ভাগ করে দেবো। এখানে রিমাইন্ডারটা হচ্ছে 90, ঠিক আছে? 96 পর্যন্ত দেওয়া থাকবে, 97 দিয়ে ভাগ করছি মানে 96 পর্যন্ত থাকলে এখানে যদি 96 চলে আসে তখন সেটা 96 এ থাকবে, 97 হলে তখন সেটা কত হয়ে যাবে 0, তাই তো? যদি এখানে 97 চলে আসে তখন গিয়ে ভাগটা করলে মিলে যাবে, ফলে সেটা 0 হয়ে যাবে রিমাইন্ডারটা। তার লাস্টে অ্যান্সার লিখে দে, এবার তিনটে বার করতে পারে, তিনটে হয়ে গেছে, ঠিক আছে? অ্যান্সারটা লিখ, therefore the sequence, এইভাবে লিখিস, সিকোয়েন্স লিখতে হবে না তো, therefore the random numbers, আচ্ছা প্রথমে আমি লিখে দিয়েছি স্ক্রিম, ঠিক আছে? অত লেখার দরকার নেই, আবার একই লেখা। তাহলে কি লেখা যায় এখানটাতে, ওখানে তো রিকোয়ার্ড র্যান্ডম নাম্বার না লিখে এখানটা কি রয়েছে, র্যান্ডম নাম্বারস ইউজিং দিস ফর্মুলা, রিকোয়ার্ড লেখাটাই বেটার, ওখানে লিখে দিয়েছি সবটাই কি করছি।
রিকোয়ার্ড র্যান্ডম নাম্বারস আর কি হবে সেটা? কত কত পেলাম? 69, 11 আর 90। এই তো ব্যাপার, বোঝা গেছে মেথডটা? আচ্ছা, এবার আমি ডাইরেক্ট ওই মাল্টিপ্লিকেটিভ কংগ্রুয়েন্স এর কথা বলছি, সেখানটাতে কি জিনিসটা করতে হয়। ঠিক আছে, এভাবে যে কটা তিনটে করে দেখালাম, 30টা দিলেও করে ফেলতে পারবি। এবার একই মেথডে চলতে থাকবে, লাস্টে অ্যান্সারেও যে কটা চাইবে সে কটা লিখে দেবো। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখ। ইকুয়েশনটা দেখ, ইকুয়েশনটা করে নিলে আর লিনিয়ার কংগ্রুয়েন্সে কোনো প্রবলেমই অসুবিধা হবে না। ফাইন্ড 5 র্যান্ডম নাম্বার, তো দেখতে পাবি 3টে 5টে এরকমই বলছে। ফাইন্ড 5 র্যান্ডম নাম্বারস বাই লিনিয়ার কংগ্রুয়েন্স মেথড উইথ a ইকুয়ালস টু 13, b ইকুয়ালস টু 27, ইনিশিয়াল সিড ইকুয়ালস টু x0, মানে ইনিশিয়াল সিড x0 ইকুয়ালস টু 10। ঠিক আছে, সিটা দেয়নি, দেখতে পাচ্ছি সেখানে সিটা কিন্তু এখানে দেওয়া নেই। আমি আগেই বলছিলাম সি কিছু কিছু সময় নাও দিতে পারে, তার মধ্যে এটা হচ্ছে একটা। সিটা নিজের মতো একটা চুজ করতে হবে। চুজ সি ইন সাচ এ ওয়ে দ্যাট ইচ অফ দি র্যান্ডম নাম্বারস উইল বি রিটেন 0, 1, having 2 digits in decimal place, 2 digits in decimal place। যে কটা ডিজিটের বার করতে বলবে, 2 ডিজিটের সংখ্যা বার করতে বললে, ডেসিমালের পর দুটো ডিজিট বার করতে বলে সি ইকুয়ালস টু 100 নিয়ে কাজটা করবি। সি ইকুয়ালস টু 100 নিয়ে কাজটা করবি। ডেসিমালের পর 3টে বার করতে বলে সি 10⁻³ অর্থাৎ 10 কিউব নিয়ে কাজটা হবে। সিটাকে 10 কিউব ধরবো, এটা হচ্ছে ট্রিক্স। ঠিক আছে, যদি 4টে বলে তো 10⁻⁴ ধরবো। ডেসিমালের পর যে কটা সংখ্যা থাকবে, তাহলে ইফ 3 digits in decimal place, কথাটা বলা থাকবে না, সিটা ধরা যাবে না। ডেসিমাল প্লেস দেন সি ইকুয়ালস টু 10⁻p ধরবি, ব্যাস এটা মনে রাখলেই হবে। যদিও বেশিরভাগ ক্ষেত্রে 90% ক্ষেত্রেই তোকে পি সি এর ভ্যালু থাকবে, কোয়েশ্চেনেই থাকবে আগেরটার মতোই। ওকে, তাহলে শুরু কর। প্রথমে সিটা না চুজ করলে আমরা কিছু করতে পারবো না, তাই সিটাকে একটু লিখে নি। সিন্স we have to choose, বা we have to find random numbers between random কোয়েশ্চেনের মতো লিখে random numbers within, লিখে দে within 0, 1, having, যা রয়েছে এই জায়গা থেকে এই কথাটা পুরোটা লিখে দিচ্ছি। having 2 digits in decimal place, place in decimal places, we choose c equals to 10 square, that is equals to 100। ঠিক আছে, ব্যাস c এর ভ্যালু হয়ে গেল। এবার তো অঙ্ক হয়ে যাবে, আর কিছু ব্যাপার নেই।
তো এখানে ফর্মুলা টর্মুলা কিন্তু কিছু দেওয়া নেই, ঠিক আছে, মানে এক্স এন প্লাস ওয়ান দিয়ে ওই লেখাটা লিখতে হবে এবার, শুধু এবিসি ভেঙে ভেঙে দেওয়া আছে, তাও আবার সিও নেই। তাহলে এখানটাতে লিখি, এটাতে কি লিখেছিলাম একই লেখা লিখি। Here the formula to generate random numbers using linear congruence method is given by this. Okay, here seed value এই জায়গাটা যা আছে লিখবো, তাহলে here the number, here the formula, আমাকে এবার বলবি তো লেখাটা, here the formula, বল কি লিখেছিলাম, to generate To generate random numbers random numbers using linear congruence method using linear congruence method, is given by congruence method is given by, এবার ফর্মুলাটা এখানে এবিসি দিয়ে লিখে দেবো একবারে, মানে এক্স এন প্লাস ওয়ান ইকুয়ালস টু, একবার একটু এবিসি লিখি, এ এক্স এন প্লাস বি মড সি, ঠিক আছে, দিস ইমপ্লাইজ এক্স এন প্লাস ওয়ান ইকুয়ালস টু, এটা কত দিল, এটা দিল হচ্ছে 13, 13 27, 13 27টাই লাগবে এখন, 13 27 100, 13xn প্লাস 27 mod 100 হয়েছে। আচ্ছা, এরকম যদি থাকে তো সেক্ষেত্রে ওটা লিখলেও লিখতে পারিস, না লিখলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে, এখানে এবিসি দেওয়া আছে তো, where seed equals to x0 equals to 105, তাই দিল তো নাকি দিল, ও দিল, ও 10 দিয়েছে, 105 সালে কোথায় দিয়েছিল, 10, তারপর হচ্ছে মাল্টিপ্লায়ার ইকুয়ালস টু এ, এটা হচ্ছে 13, এই যে 13, ইনক্রিমেন্ট ইকুয়ালস টু বি ইকুয়ালস টু এই 27, আর মডিউলাস ইকুয়ালস টু সি, সেটা হচ্ছে 100। বোঝা গেল? এতক্ষণ পর্যন্ত কোনো ক্যালকুলেশন নেই, জাস্ট ইন্ট্রোডাক্টরি পোর্শনটা হলো। এইবার পাঁচটা পাঁচটা র্যান্ডম নাম্বার এই ফর্মুলা দিয়ে জেনারেট করতে হবে, ঠিক আছে, তো শুরু করা যাক। তো পাঁচটা ফর্মুলা মানে র্যান্ডম নাম্বার দিয়ে জেনারেট করি, তো সেক্ষেত্রে আমাদের যে কি আসছে দেখি, এখানে একবারে আমরা এক্স এন ড্যাশটা বের করে নিলেই ভালো হবে, কারণ নাহলে আবার লিখতে হবে পরে গিয়ে, পরে গিয়ে লিখতে হবে মানে প্রথমটা ধর বার করলি নর্মাল এই ফর্মুলা দিয়ে, ঠিক আছে, প্রথমটা এই ফর্মুলা দিয়ে বার করলি, যা বেরোলো সেটাকে তো আমাকে ওই 0 থেকে 1-এ কনভার্ট হবে, 0 থেকে 1-এ, 0 থেকে 1-এ ডাইরেক্ট লিখে নিলেই ভালো হবে, এর জন্য ফর্মুলাটা লিখে দিই এখানে, তাহলে এখানটাতে, অথবা আচ্ছা এক কাজ কর বুঝলি, এটা পরেই একবার লাস্টে কি করবো, নর্মাল করতে থাক, তাহলে এখানে লিখে বার, আগের লেখাটাই, random numbers using this formula of linear congruence method are given by, random numbers of কি লিখলাম, random numbers using this formula
of linear congruence method are given by random numbers of this random numbers by this formula of linear congruence method of linear congruence method are given by linear congruence method are given by শুরু করে দেব এবার একই ক্যালকুলেশন আগের মতো x1 x0 বার কর x1 মানে হচ্ছে তোর 13 x0 প্লাস 27 mod 10 mod 10 ই তো ছিল না mod 100 100 হ্যাঁ 100 এবার কর x0 এর ভ্যালু কত দিল জানো 10 প্লাস 27 তো কত বেরোচ্ছে 130 157 57 mod আচ্ছা 10 মড 10 লিখে দিয়েছি হ্যাঁ 100 তারপরে হবে 100 হবে স্যার ও 100 বারবার করে 10 লিখছি 100 তার মানে 150 হলো না 100ই 10 হলে 150 নিতে পারতাম তার মানে হয়ে গেল হচ্ছে তোর কাছে অনলি 57 ভাগ করলে 100 তে 100 মিলে যাবে আর 57 অবশিষ্ট থাকবে এরকম ভাবে 5টা করতে হয় 5টা করে ফেল পর পর তাড়াতাড়ি x2 ইকুয়াল টু তার মানে 13 x1 প্লাস 27 mod 100 ইকুয়ালস টু 13 ইন্টু 57 গুণ কর প্লাস 27 768 সব ক্যালকুলেশন করে হ্যাঁ 768 যোগ করে 768 mod 68 হয়ে গেল আর লিখতে হবে না তার মানে 700 চলে যাবে 68 পড়ে থাকবে x3 বল x3 13 x2 প্লাস 27 mod 100 তার মানে কত হয়ে গেল 13 x2 মানে কত 911 আচ্ছা 68 হ্যাঁ mod 100 911 এসছে তাই তো হ্যাঁ 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 তার মানে 911 ও 11 তার মানে 11 x4 এবার এক্সপোর্টটা কত হবে বল 13 x3 প্লাস 27 mod 100 170 হবে চক করে 170 তাই তো ওরকমই একটা কিছু আসবে আর লাস্ট x5 কত 97 আচ্ছা গুণ করে কত এসেছিল গুণ যোগ করে 937 আচ্ছা তো 900 চলে যাবে ওখানে 37 পড়ে থাকবে কাজটা পেয়ে গেলাম ঠিক আছে এবার রেঞ্জের মধ্যে আনতে হবে তো 5টার জন্য আমি আলাদা করে অ্যান্সার লিখে নিতে পারি চাইলে একবার therefore random number
random numbers by linear congruence method with শুধু না এখানে সিড ভ্যালুটা বললে উচিত হবে না, কারণ এবিসির উপর তো ডিপেন্ড করছে। শুধু সিড ভ্যালুটা বলা উচিত না, নন লজিক্যালি। বাই দি অ্যাভাব ফর্মুলা লিখে রাখ, আর যেটা লিখেছি কিছু করার নেই, কারণ ফর্মুলার মধ্যে এটা এবিসি এক্স জিরো সবার উপর ডিপেন্ড করছে। আগেটা শুধু সিড ভ্যালু একটা দিয়ে দিলে সব পরপর বেরিয়ে আসছে যদি মিডল স্কোয়ার মেথডে, কিন্তু এখানে সেটা হচ্ছে না। ঠিক আছে, এখানে কিন্তু এবিসিটাও ভাইটাল রোল প্লে করছে, ফলে সবাইকে লেখার দরকার নেই। ওই জন্য আমরা বাই অ্যাবাভ ফর্মুলার মধ্যে তো এবিসি এক্স জিরো সবাই রয়েছে। বাই অ্যাবাভ ফর্মুলা অফ লিনিয়ার কংগ্রুয়েন্স মেথড, কিন্তু ওখানে এক্স জিরোটা নেই, তাহলে এক্স জিরোটা শুধু লিখি উইথ এক্স জিরো উইথ সিড এক্স জিরো। ঠিক আছে, কারণ ফর্মুলা চেঞ্জ হলে এক্স জিরো যদি যাই থাকুক না কেন, এক্স জিরো সেম থাকলেও তোর র্যান্ডম নাম্বার আলাদা আসবে যদি এবিসির ভ্যালু চেঞ্জ করে দিই। তাই শুধু এক্স এক্স জিরোর করেসপন্ডিং লেখাটা ঠিক না। উইথ সিড এক্স জিরো ইকুয়ালস টু 10 আর কি কি বেরোলো এবার বল। এই যে এইগুলো কোথা থেকে শুরু হচ্ছে, এই যে 57, 68, 11, 70, 37। ঠিক আছে, তার মানে হচ্ছে 57, তারপর 11, 57 না 68, 68, 11, 57 67 ছিল, 57 ফার্স্ট এটা, 57। আর লাস্টটা 37। আচ্ছা, এইবার আমরা রেঞ্জের মধ্যে আনবো, তার জন্য আলাদা করে ফর্মুলাটা লিখতে হবে। ঠিক আছে, এক্স এন প্লাস ওয়ান ড্যাশ যেটা বলছিলাম সেটা একবার ফর্মুলা লিখে দেখাবো। লিখ নেক্সট টু ডিটারমাইন the random random numbers, determine the random numbers having আচ্ছা random numbers এসব লিখবো না, random numbers within, যা কোয়েশ্চেন রয়েছে সেটা লিখ, within 0 1 0 1, তারপর কি লিখেছিল, having two digits, হ্যাভিং টু having ডিজিটস, হ্যাঁ, ইন ডেসিমাল প্লেসেস। two digits in decimal place, in decimal place. We use the formula, কি ফর্মুলা ইউজ করবো না, ফর্মুলাটা হচ্ছে থিওরি তো রয়েছে এক্স এন প্লাস ওয়ান ড্যাশ ইজ ইকুয়ালস টু এক্স এন প্লাস ওয়ান বাই সি, এক্স এন প্লাস ওয়ান ড্যাশ ইকুয়ালস টু এক্স এন প্লাস ওয়ান বাই সি। ঠিক আছে, তো এবার সি দিয়ে ভাগ করতে হবে, পয়েন্টে চলে আসবে, আর কিছু না, করতে থাক। দেয়ার ফোর
random number, আচ্ছা এক সেকেন্ড, xn plus 1 dash equals to xn plus 1 by c, ঠিক আছে? একটু এখানে যদি লিখে দিস ভালো হবে, সেটা হচ্ছে where, আমি একটু বেশি বেশি করে লিখিয়ে করাচ্ছি, যেটা তোরা পরে যেটুকুনি মানে পরীক্ষার সময় যতটা লিখতে পারবি ততটাই ভালো। is the n plus 1th random number in open 0 1 ধর লিখে রাখলাম, তাহলে therefore random number between 0 1 corresponding to কি আছে x1 equals to কত ছিল 57, x1 equals to 57 is, একবারই লিখবো পরেগুলো ডট ডট দিয়ে দেবো, is xn মানে x1 dash equals to x1 by c, that is equals to 57 by 100 equals to 0.57, দেখতে পাচ্ছেন 0 থেকে 1 এর মধ্যে চলে এলো। random numbers between 0 1 corresponding to x2 equals to কত জন ছিল ওটা, 11 না 68 is x2 dash equals to x2 by c, 68 by 100, ব্যাস এবার পরপর লিখে ফেল, জাস্ট একটা করে 0 পয়েন্ট বসে যাবে, আর কিছু না। x3 এটা 0.11 আর লিখছি না, 0.11 হবে, ঠিক আছে? একবারে পরপর লিখে দিই, x4 টা কত বেরিয়েছিল না 70, তাই তো? তার মানে হচ্ছে 0.70 লিখতে পারিস, অসুবিধা কিছু নেই। x5 ড্যাশ সেটা কত হবে, আচ্ছা পয়েন্টের পর দুটো কোয়েশ্চেনে উল্লেখ করা আছে, সেগুলো লিখতেই হবে। x5 ড্যাশটা লাস্ট কত ছিল না, x5 37, তাই তো? ঠিক আছে, ব্যাস এই তো অ্যান্সার। তাহলে therefore 5 random numbers, 5 required লিখে রাখি, লিখতে গেলে অনেক কিছু লিখতে হবে, যেটা উপরে লেখা আছে, এক লেখা বারবার লেখার দরকার নেই, 5 required random numbers। হ্যাঁ স্যার, লেখা তো অনেক হয়ে যাচ্ছে। হ্যাঁ লেখা একটু বেশি হয়ে গেছে, তুই ওই ইয়েটা করতে এরকম জাস্ট xn+1 ড্যাশ করতে পারিস, ঠিক আছে? ওখানে অতটা না লিখলেও চলবে, ওই জন্যই বললাম বেশি করে লিখে রাখলাম, তোর যতটা পরীক্ষায় লিখতে পারবি লিখবি, টাইম ম্যানেজ করে, ঠিক আছে? এখান থেকে বাদ দেওয়া যেটা যাবে সেটা হচ্ছে, এটা দেখেও বোঝা যাচ্ছে, এটা বাদ দিতে পারিস, আর ডাইরেক্ট তোরা x1 ড্যাশ x2 ড্যাশ x3 ড্যাশ বার করতে পারিস, ঠিক আছে? এটুকুনি ডাইরেক্ট করতে পারিস না লিখে, প্রথম দিকটা এরকম না লিখে, কথায় না লিখে ডাইরেক্ট লিখতে পারিস, এইটুকুনি বাদ দেবে, এছাড়া কিছু বাদ দেওয়া যাবে না। therefore required random numbers within 0 1, 0.57 0.68 0.11 0.57 0.68 0.11 0.70 0.37, ঠিক আছে? হলো? হ্যাঁ স্যার।
আচ্ছা, এবার কিছু ক্ষেত্রে এরকম 0 থেকে 1 এর আমি এবার একটু অঙ্কটা শর্টে বলবো। 0 থেকে 1 এর মধ্যেই বার করতে বলবে, কিন্তু সি এর ভ্যালুটা সেক্ষেত্রে দেওয়াই থাকবে। তো তখন সেই সি দিয়েই ভাগ হয়ে যাবে, ঠিক আছে? তখন আর মানে সিটা কিছু ধরতে হবে না, সিটা সেক্ষেত্রে সেই সি দিয়েই ভাগ করে দেবো আমরা। যেমন ধর একটা কোয়েশ্চেন যদি নিই এখানে, এটা আমি ডিটেলস আর করবো না, কারণ আগের মেথডেই অঙ্কটা হবে, শুধুমাত্র সি এর জাস্ট কোয়েশ্চেনটা ভালো করে দেখ। Find the random numbers in 0, 1 using multiplicative congruential method. Multiplicative congruential method where a equals to 7, b equals to 8, c equals to 19, c equals to 10 সব দেওয়া আছে, ঠিক আছে? তার মানে এখানে মেথড যা আগের মতো করে লিখেছি, সুন্দর করে লিখে লিখে করবি। সেটা হচ্ছে এক্স এন প্লাস ওয়ান, তাহলে স্কিমটা হয়ে যাবে এক্স এন প্লাস ওয়ান ইকুয়ালস টু 7 এক্স এন প্লাস বি মানে হচ্ছে 8 মড 19, এটা হবে। ওকে, এটা যদি হয় তাহলে এটার রেসপেক্টে আমরা কাজগুলো করে নেব। এক্স ওয়ানটা বের করবো, দুটো করি অন্তত। এক্স ওয়ানটা বল কত হবে? এক্স জিরো দেওয়া আছে, এক্স জিরো হচ্ছে 10, এক্স জিরো হচ্ছে 10, এক্স ওয়ানটা বল। তাহলে 70 প্লাস 8 মড 19 কত হচ্ছে? 78 কে 19 দিয়ে ভাগ করলে, হ্যালো, 76 দিয়ে যাবে তো, মানে 76 + 2। 76 প্লাস 2, আর একটা বল এক্স টু। ও দিয়েছে তো তিনটে, তিনটে করেই নি। তাহলে এক্স টু কি আছে? এক্স টু কত হবে? এটা 2 বেরোলো, তার মানে হচ্ছে ওইদিকে কত? এক্সটেন্টটা কত দিল? 7, তার মানে 7 দুগুণে 14। বাইশই থাকবে। হুম, মোট 22 হলো 19। 19 দিয়ে ভাগ করলে তো হ্যাঁ, তাহলে 3 22 হয়ে যাবে। 19, তার মানে হচ্ছে 3। আর এক্স থ্রিটা বল। এক্স থ্রিটা তো ওখানে হচ্ছে তোর 29 তো। হ্যাঁ, 21 প্লাস 8 মোট 19, তার মানে হচ্ছে তোর 29। তো 29 মানে 10 হয়ে গেল। হুম, এবার আমরা করতে হবে যে তোর 0 থেকে 1 এর মধ্যে আনতে হবে। 0 থেকে 1 এর মধ্যে আনার জন্য সি এর ভ্যালু দেওয়া থাকলে আমার কিছু ধরাধরির ব্যাপার নেই, সেখানে ডাইরেক্ট শুধু ওই নর্মাল ফর্মুলা, সেটা হচ্ছে এক্স এন প্লাস ওয়ান ড্যাশ ইকুয়ালস টু এক্স এন প্লাস ওয়ান বাই সি, যা সি আছে সেই 19 দিয়েই ভাগ করে দেবো। তাহলে এক্স ওয়ান ড্যাশটা কত হবে? 2/19 করে বল সংখ্যাগুলো। 3/19। যদি কিছু না বলা থাকে কত দশমিক স্থান পর্যন্ত, তাহলে 4টে ডিজিট নেবো, 4টে, দুটো নেওয়ার দরকার নেই, ঠিক আছে? 4টে দিয়ে 10/19, 4টে করে ডিজিট নিয়ে বল রাউন্ড অফ করে টুকটাক করে। 2/19 কত আসছে আমাকে সংখ্যাটা বল একবার। 0.105263 চলছে তো। 0.105263, তাই তো? তারপর 6 আছে। হ্যাঁ, তার মানে 5 to 6 3 হয়ে গেল। তারপরে 53 বল। হয়ে যাবে। তারপরে 0 পয়েন্টটা বল কি আছে তারপর? এক্স জিরো টু পয়েন্ট ড্যাশটা ওয়ান ফাইভ সেভেন এইট নাইন 7, 8, 9, তার মানে 9 হয়ে গেল। তারপরে বল। 0.52631। 5 to 6 3, মানে 6 3, ঠিক আছে? তা সেই তো মেথড বোঝা গেছে, এটাকে একটু লিখে করলেই কত বড় হয়ে যাবে। এটা জাস্ট শর্টে এরকম। তাহলে র্যান্ডম নাম্বার জেনারেশনের এবার যা অঙ্ক দেবে তোরা সব পারবি, ঠিক আছে?
একটা এখানে মাথায় রাখবি যে একটা শর্ট, জাস্ট আমি একটা বলে রাখছি, সেটা হচ্ছে একটা জাস্ট ইনফরমেশন। সেটা হলো এই যে সিড ভ্যালু যেটা রয়েছে, ঠিক আছে, সেটা হচ্ছে লিনিয়ার কংগ্রুয়েন্স মেথডের ক্ষেত্রে সিড ভ্যালুটাকে বলা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। ঠিক আছে, আইডেন্টিটি এলিমেন্ট সিড ভ্যালুটাকে, এটা একটু জাস্ট মনে রাখবি। seed value in linear congruence is the identity element. ঠিক আছে, আর কিছু করার মতো আছে কি? না, মোটামুটি এরকম তোরা এবার এই টাইপের যা যা করার সবই পারবি, আর কিছু বলার নেই সেখানে। ঠিক আছে, মিডল স্কয়ার মেথড এবং লিনিয়ার কংগ্রুয়েন্স মেথড সংক্রান্ত সবটাই পারবি। তাহলে আজকে এতটাই থাক, নেক্সট দিন অন্য কিছু করাবো, হয় সিমুলেশনটা করাবো, নয়তো অন্য কোনো একটা টপিক করাবো এলপিপির উপর। আর ল্যাপ্লাসের আমি